আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 118 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সারা ব্যঙ্গ করলো সানির কথায়। ইস, বেনারসি কিনে দিয়েছেন তো আমাকে, তাই না? সানি সরে এলো সে সময়, জিব্বায় কামড় বসালো কিঞ্চিত। আসলে কেমন বর, এখন পর্যন্ত বউকে একটা বেনারসি কিনে দেয়নি। নিজের কর্মকাণ্ডে নিজের উপর বিরক্ত হচ্ছিল সানি। এটা তার খেয়াল করা উচিত ছিল। একটু আফসোসও হচ্ছিল, আজ বেনারসি কিনে আনলে তার ভাগ্যবতী অর্ধাঙ্গিনী বউর সাথে দেখতে পেত। সানি একটু ঠাট্টা সরে বলল, কেন তুই আমার মতো হতবাগা ছেলেকে বিয়ে করতে গেলি বলতো? সারা মৃদু সুরে হাসলো সানির কথায়। সারা ঠাট্টা করে বলে বসলো সানির সাথে, আমি না করলে কে আর বিয়ে করতো আপনাকে, তাই একটু করুণা হলো আর কি। হাসিমাখা কণ্ঠে বললেও সত্যি কথাই বলল সানি, করুণা করা ভালো রমণী, কিন্তু নিজের ক্ষতি করে করুণা করা তো ঠিক নয়। সারা সানির কথায় ঠাট্টা স্বরূপই নিল। ক্ষতি করেছি, ভালো করেছি, সবাই নিজের ভালো চাই, আমি না হয় নিজের ক্ষতি চাইলাম। সানি মৃদু সুরে হাসলো এবার। সারা মাথায় গাঁটটা মেরে বলল, পাকনামি কথা তাই না? সারা নিজের মাথা চুলকাতে চুলকাতে কপট রাত দেখিয়ে বলল, সব আপনার হাত চুলকায় তাই না? এত সুন্দর করে সাজলাম, গিফট দিবেন না তাই না? উল্টোপাল্টা কথা শুরু করে দিয়েছে। সানি মৃদু সুরে হাসলো আবারও। দু হাতে বাঁধনে সারাকে নিজের মাথায় আবদ্ধ করে নিয়ে সুর তুলে গেয়ে উঠল, এনেছি আমার শত জনমের প্রেম, আখি জ্বলে গাথামালা, ওগো সুদূরীকে আজও কি হবে না শেষ তোমার চাওয়ার পালা। সারা সানির বক্ষে দু হাত রেখে বেশ খানিকটা জোরে ধাক্কা দিয়ে নিজের নিকট থেকে দূরে সরিয়ে দিল। সানির ক্লান্ত মুখটা হাসি খেলে যাচ্ছিল তখনও। সারা সানির দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠেই বলল, না শেষ হবে না, এখন নাটক বন্ধ করে ফ্রেশ হন নিন, আপনার লেবু শরবত আমি তৈরি করে রেখে দিয়েছি। সানি আর কথা বাড়ালো না, ক্লান্ত দেহ নিয়ে পা বাড়লো হাত মুখ ধোয়ার উদ্দেশ্য। বিকেলে কড়া রোদে তাপ কিছুটা কমেছে তখন। সারার বায়না অনুযায়ী গাঢ় খায়েরি পাঞ্জাবি পরে নিল সানি। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঘন কালো ছোট ছোট চুলগুলো দুই হাতে ঠিক করছিল। সারা তখন সানির পিছনে কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে, খুবই মনোযোগ দিয়ে সানিকে দেখে যাচ্ছে তখন থেকে। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ে রংটা মানিয়ে নিয়েছে ভালো। এই মানুষটা যে কেন গাঢ় রঙের কাপড় খুব ভালো পছন্দ করে এটাই বুঝতে পারে না সারা। সারার প্রতিচ্ছবি আয়নায় দেখে যাচ্ছিল। সানি সেদিকে লক্ষ্য করে মনে মনে নিঃশব্দে হাসল। দু হাতের চুলগুলো ঠিক করতে করতে রসিকতা সুরে বলে উঠল, বিয়ের পর মনে হয় আমি সুন্দর হয়ে গিয়েছি সারা, চামড়া কেমন চকচক করছে, আজ বেশি দিন সময় লাগবে না তোর মতো সাদা হতে, বিয়েটা আরও আগে করা উচিত ছিল। সারা কপাল কুঁচকে চোখ সরিয়ে নিল। সারা মানুষটার কথাই আর জবাব দিল না। মানুষটার সঙ্গে কথা মার পেতে পারবে না, এর থেকে চুপ থাকাই ভালো। প্রতিটা মানুষ কারো না কারো কাছে হার মেনে যায়, হয়তো সারা হার মেনে যায় এই মানুষটার কাছে। সারা প্রসঙ্গ পাল্টিয়ে নিল, ব্যস্ত ভঙ্গিতেই বলে উঠল, আমি নিচে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি নেমে আসুন। সানি ঠোঁট চেপে নিঃশব্দে হাসলো। সারার দিকে তাকিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল, হয়ে গিয়েছে, চল। সারিবদ্ধ জবা ফুল গাছ লাগানো, প্রায় সব গাছে টকটকে গাঢ় লাল রঙের জবা ফুল ধরেছে। বাগানে মাঝ বরাবর বেশ বড় সড়ো দোলনা পাতানো। সারা বসে রয়েছে দোলনায়। সারা খোলা লম্বা চুলে ভাজে জবা ফুল গুজে দিয়েছে নিজ হাতে। সানি নিচ থেকে বেশ কয়েকটা ছবি তুলে দিল সারাকে, এরপর নিজে সারা পাশে বসে পড়ল। সানি হাতে ইশারায় বলল কিনারায় সরে যেতে। সানির কথা মতো কিনারায় সরে এলো সারা। সানি ক্লান্ত শ্বাস ছেড়ে হাঁটু দুখানে ভাঁজ করে নিয়ে সারার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। সারা নিজে থেকে সানির মাথায় আলতোভাবে হাত রাখলো, নরম হাতটা। সানি চোখ জোড়া বন্ধ করে নিয়েছে সেই সময়ই। সারা একটু মলিন কণ্ঠেই বলল, বলছিলাম নৌকা না গেলে হয় না, বোরা বুড়ে গে রয়েছে, যদি আরো রাগারাগি করে আপনার সঙ্গে। সানি চোখের পাতা বন্ধ রেখেই স্বাভাবিকভাবে জবাব দিল, যেতাম না তো, তোকে বললাম না নাহিদের সাথে নতুন ব্যবসা শুরু করেছি, সেই কাজে জয়পুরহাট যেতে হবে, সেখান থেকে নওগাঁ বেশি দূর না, এই জন্য ভাবলাম কবরটা জিয়ারত করে আসি, তোরে তো চিন্তা করতে হবে না, আমি সব সামলে নিব। সারা আর প্রসঙ্গ বাড়ালো না, চোখের পাতা বন্ধ। তবু এই রোদ ভীষণ বিরক্ত লাগছে সানির। কপালে ভাঁজও পড়েছে কয়েকটা। বিরক্ত মুখ নিয়ে সারার দিকে পাশ ফিরিয়ে শুয়ে পড়ল। এক হাতে সারাকে জড়িয়ে ধরে মুখ গুজল সারার শাড়ির আঁচলের ভাঁজে। ব্যস্ততার মাঝেই কেটে যায় আরও দুদিন। সেদিন 18 জুন সকালের দিকে জয়পুরহাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে সানি। যদিও সারা একটু মন খারাপ ছিল। মাঝে একটা রাত শুধু। ভোরের দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। সানির সঙ্গে আফজাল হোসেন সহ আরও 4 জন রয়েছে। বরাবরের মতো যারা সব সময় সানির সঙ্গে থাকে তারাই ছিল। দুপুরে আগে জয়পুরহাট পৌঁছে গিয়েছে সানি। সেখানে কাজ সেরে সন্ধ্যার দিকে রওনা দিয়েছে নওগাঁর পথে। রাত 8টা নাগাদ নওগাঁ এসে পৌঁছেছে তারা। তাড়াতাড়ি কাজ শেষ হওয়ায় হোটেলে আর ঠিক করলো না সানি, রাতেই বাড়ি ফিরবে। আফজাল হোসেন এই সিদ্ধান্ত ঠিক মনে করলেন। শিকারপুর গ্রামে পৌঁছে একটা হোটেলে খাওয়া দাওয়া সেরে নিয়েছে সবাই। হোটেল থেকে সোজা শিকারপুর গ্রামে কবরস্থানের সামনে গাড়ি এসে থেমেছে। আশেপাশে বেশ ভালোই অন্ধকার, শুধু কবরস্থানের লোহার গেটের সামনে একটা হলদে রঙের বাতি, আর তার আলোয় যত দূর পর্যন্ত পৌঁছায় আলোকিত করেছে। বাকি রাস্তাটুকু অন্ধকার।
একে ভেতরের রাস্তা আর গুরুস্থানে, তাই রাতে আশেপাশে মানুষজন খুব বেশি নেই। সানি গাড়ি থেমে নামতেই আফজাল হোসেনও নেমে এলেন। আফজাল হোসেন সানির দিকে তাকিয়ে বলে উঠলেন, আমরা কি একটু পরে যাব? সানি একটু থেমে ভেবে জবাব দিল, আফজাল হোসেন দ্বিমত করলেন না। বাবা ছেলের বিষয় এখানে। গেটের সামনে কড়া সতর্ক দিয়ে দাঁড়িয়ে রয়েছে তারা। রাস্তা একটা ভেতর কেউ প্রবেশ করলো না, কিংবা বেরিয়ে এলো অবশ্যই তাদের চোখের সামনে পড়বে। আফজাল হোসেন সহ 4 জন গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলেন। মিনিট 15 পর আফজাল হোসেন কবরস্থানের ভেতরে প্রবেশ করলেন। হলদে আলো স্পষ্ট দেখা যাচ্ছে। নাম সাগরমাইন শিকদার, পিতা মৃত জলিল শিকদার, জন্ম 2 ফেব্রুয়ারি 1970 সাল, মৃত 24 জুন 2002 সাল। আফজাল হোসেন বড়সড় দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন একবার। সম্পর্কে মালিক কর্মচারী থাকলেও তাদের সম্পর্ক ছিল নির্বিড়। আফজাল হোসেন ভীষণ ঘনিষ্ঠ ছিলেন সাগরমাইন শিকদারের। মানুষটা চলে যাওয়া একই আকাল মৃত্যু আরও মেনে নিতে পারেনি। এখনও মানুষটার রসিকতা, কণ্ঠস্বর, সেই হাসি, মানুষটার হাঁটা চলা এখনও যেন চোখের সামনে ভেসে ওঠে। আফজাল হোসেনের ভাবনার মাঝে খেয়াল হলো সানির কথা। আটকে উঠলেন তৎক্ষণাৎ। মধ্যবয়স্ক পুরুষালী দেহখানা থরথরে কেঁপে উঠল। কপাল বেয়ে চিকন ঘাম ঝরতে শুরু করলো। আফজাল হোসেন আতঙ্কিত কণ্ঠে 4 জনকে উদ্দেশ্য করে বলে উঠল, সানি কোথায়? প্রথমে তারাও বিষয়টি খেয়াল করেনি। সাগরমাইন শিকদার নামে সাইনবোর্ড দেখে থমকে দাঁড়িয়েছিলেন সবাই। তবে আফজাল হোসেনের কথা শুনে হুঁশ ফিরল তাদেরও। আতঙ্কিত হয়ে আশেপাশে ঘাড় ঘুরিয়ে দেখতে লাগলেন। দূর দূরান্ত পর্যন্ত সানি, শুধু পাশে বেড়া আর সবুজ ঘাস দেখা যাচ্ছে। 15 মিনিট ব্যবধানে কোথায় যাবে? 4 পট্টাও একটা। একই ভয় কাজ করলো সবাইকে। আফজাল হোসেন কথা অনুযায়ী বাইরে আশেপাশে নজর বোলালো তারা। আফজাল হোসেন ধূপ করে বসে পড়লেন সাগরমাইন শিকদারের কবরের পাশে। ভয়ে কাঁপছিলেন তিনি। কী ভেবে ফুপিয়ে কেঁদে উঠলেন আফজাল হোসেন, আমি আজও হয়তো আপনাকে দেওয়া কথা রাখতে ব্যর্থ হলাম। আপনার রক্তে মাখা হাতটা ধরে কথা দেওয়া আমি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি। আফজাল হোসেন কান্নায় ভেঙে পড়লেন। পরক্ষণে চোখ মুছে উঠে দাঁড়ালেন তিনি। ভেঙে পড়লে চলবে না তার। নিজেকে যথাসাধ্য চেষ্টা করলো শান্ত রাখার। সানির নম্বরে ডায়াল করলে আফজাল হোসেন। ফোন রিং বেজে চলছে। আফজাল হোসেন মনে একটু আশ্বাস পেল এবার। ফোনে রিং বাজতে বাজতে থেমে গেল। আফজাল হোসেন আবার ফোন করলেন। তাদের ভেতরে একজন উচ্চস্বরে ডাক ছাড়লেন, আফজাল ভাই, ফোন এই জায়গায় পড়ে আছে। আফজাল হোসেন ছুটে গেলেন দ্রুত পায়ে। গেটের পাশে দেয়াল ঘেঁষে পড়ে রয়েছে ফোন। আফজাল হোসেনের বুঝতে বাকি রইল না তারা আগেই সানির ভিতরে প্রবেশ করার জন্য অপেক্ষা করছিল। বোকার মতো কাজ করে ফেলেছেন তিনি। নিজের উপর রাগ হচ্ছে ভীষণ তার। সাগরমাইন শিকদার বরাবরই আফজাল হোসেনকে চতুর ব্যক্তি বলতেন। এই মুহূর্তে নিজেকে ভীষণ বোকা মনে হচ্ছে তার। বড্ড বোকামি করে ফেলেছে আজ। সে গুরুস্থানে প্রবেশ করার আগ পর্যন্ত সানি এখানে ছিল। তার একটু অসচেতনা দারুণভাবে সুযোগ নিয়েছে তারা যেন একটু সুযোগের অপেক্ষায় ছিল। অন্ধকার একটা ঘর, ভাঙা জানালা ফাঁক দিয়ে একটু আলো রোশনি প্রবেশ করছে ঘরে। অচেতন পুরুষালীর দেহ এখনও ধুলোবালি ভরা মেঝেতে পড়ে রয়েছে। শুইলে কোনো ক্ষতর দাগ নেই। ওয়াসেক মির্জা করা আদেশ, সে আসা না অবধি সানির গায়ে 1 ফোঁটা রক্ত ঝরানো যাবে না। সে স্বচক্ষে রক্ত ঝরতে দেখবে, এমন সুযোগ হাতছাড়া করার মতো ওয়াসেক মির্জা নয়। নুরুল আহমেদ বিরক্ত হয়ে অচেতন অবস্থায় থাকা পুরুষালীর দেহটা পা বরাবর সমস্ত শক্তি খাটিয়ে লাথি মারল। সানি অচেতন অবস্থায় পড়ে থাকা মুখটার দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে উঠল, শালার ওজন কম না, গা ঘামাইয়া তুলছে এবারে। পানি ঢাল শালারে মুখে, সের আসবে একটু পর। নুরুল আহমেদের কথা মতো একজন 1 বোতল পানি সম্পূর্ণ ঢেলে দিল সানির মুখে। ক্লোরোফর্ম স্প্রে ব্যবহার করে অচেতন করার পরও কিছুটা ড্রাগস দেওয়া হয়েছে। সানি হুঁশ ফিরল, একটু নড়েচড়ে উঠল। তবে চোখের পাতা খোলার শক্তি পাচ্ছে না। যেন চোখের পাতা ভীষণ ভারী হয়ে রয়েছে। শরীর তার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। ড্রাগসের ভয়ঙ্করভাবে প্রভাব পড়েছে সানির দেহে। আরও 1 বোতল পানি মুখে ঢালা হলো। সানি চোখ মুখ কুঁচকে নিল তৎক্ষণাৎ। সানি এবার চোখের পাতা মেলল, তবে চোখের সামনে সব কিছু যেন ঘোলাটে। আপাতত কোনো ঘটনা মনে পড়ছে না তার। সানি উপলব্ধি করতে পারছে কেউ তার 2 হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। সানির মস্তিষ্ক এই মুহূর্তে কোনো কাজ করছে না। সানির পিঠে একটু একটা দেয়ালে গিয়ে জোরে ধাক্কা দেওয়ায় এবার সানি মেরুদণ্ড বরাবর ব্যথা অনুভব করলো, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। মানুষদের কথা অস্পষ্ট শুনতে পাচ্ছিল সানি। পরনে হালকা আকাশি রঙের শার্ট পানিতে অর্ধেক ভিজে গিয়েছে। মেঝেতে পড়ে থাকার কারণে ধুলো মেখে গিয়েছে সম্পূর্ণ দেহে। সানি সব কিছু মনে করার তীব্র চেষ্টা চালালো। সাপসাপভাবে কিছুটা খেয়াল করতে লাগলো সানির। গেটের ভেতর প্রবেশ করতেই হুট করে 2 জন তার সম্মুখে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই পাশ থেকে কেউ স্প্রে করে তার মুখে। অতি দ্রুত সব কিছু ঘটে যায়। সানিকে বুদ্ধি খাটিয়ে শ্বাস বন্ধ করে নেওয়া চিন্তা বেরিয়ে গিয়েছিল তার মস্তিষ্ক থেকে। আস্তে আস্তে শরীর ব্যথা অনুভব করতে পারছিল সানি। বিশেষ করে পিঠের দিকে ব্যথা তীব্রভাবে অনুভব করতে পারছিল সানি। জোরে জোরে শ্বাস ছাড়ল কয়েকবার। ব্যথা চোখ মুখ খিচে নিল সানি। একবার আস্তে আস্তে তাদের কথা স্পষ্ট শুনতে পাচ্ছে সানি। একজন বলছে, জ্ঞান ফিরছে মনে হয়, শালার হাত পা বাঁধবো নাকি? ওপর আর একটা কণ্ঠস্বর ভেসে এলো সানির কানে, মনে হয় না, শালার নড়বার পারতেছে না, দেখোস না কিছু করবার পারবো না, ভীতু তুই ডক্টর।
সানির বুঝতে বাকি রইল না কাদের হাতে বন্দি সে। সানির চোখে কিনারা বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। শরীরে বিন্দু মাত্র শক্তি পাচ্ছে না। মস্তিষ্ক সকল চিন্তা মাঝে একটা চিন্তা খুব বেশি ঘুরপাক খাচ্ছে, আজ বাড়ি ফিরতে পারবে তো। সানির হাত পা নাড়াচাড়ার চেষ্টা চালালো, শক্তি পাচ্ছে না। সানির এই মুহূর্তে মনে হচ্ছে তার শরীর যেন তার নিয়ন্ত্রণের বাইরে। মাথা ঘুরে উঠছে ভীষণ। শরীরে এমন প্রতিক্রিয়ার কারণ খুঁজে পাচ্ছে না, শুধু শরীরটা ঘেমে উঠছে। কেউ একজন লাইট নিয়ে এলো হয়তো। ঘরটা অনেকটা আলোকিত হলো এখন। সানি চোখ মেলে দেখার চেষ্টা করলো এবার। নুরুল আহমেদ সানির সামনে এসে হাঁটু মুড়ে বসলো। এক হাতে সানির গাল শক্ত করে চেপে ধরলো। সানি ব্যথা অনুভব করতে পারছে। নুরুল আহমেদ দাঁতে দাঁত পিষে বলে উঠল, তোর অনেক বাতাস স্বাদ, প্রাণ চাইতে না চায় না তাই না, তবে আজ যাইব, মনে মনে দোয়া পর। নুরুল আহমেদ সহ ঘরে থাকা 7-8 জন পৈশাসিক হাসি ফেটে উঠল। সানি ওদের কাছে অনুনয় করার বিন্দু মাত্র ইচ্ছে হচ্ছে না, তবে সত্যি সানির বাতাস স্বাদটা অনেক। সানি কথা বলার চেষ্টা করলো এবার। ব্যথাতো কণ্ঠে অস্পষ্ট স্বরে বলে উঠল, আমার শরীরে কোনো ক্ষতের চিহ্ন যেন না থাকে, অনেক রক্ত ঝরেছে এই শরীর থেকে, আর না পারলে দম আটকে মেরে ফেলুন, আর আঘাত করবেন না। নুরুল আহমেদ সানির গাল একটা ঝটকায় ছেড়ে দিল। সানির দুর্বল শরীর হেলে পড়লো অনেকটা। নুরুল আহমেদ বিস্মিত হয় ভান করে বলে উঠল, দেখ সাগরের ডাক্তার ছেলে কি কয়। পরক্ষণেই নুরুল আহমেদ দাদা দাঁত পিষে বলে উঠলেন, মনে চাচ্ছে এখনই কয়েকটা খা বসিয়ে দেই, রক্ত ঝরবে না তাই না, সের আসুক, তোর শরীরে এক ফোঁটা রক্ত থাকতে দিব না। সানি সোজা হয়ে উঠে বসার চেষ্টা করলো। চোখের পাতা ভীষণ ভারী হয়ে রয়েছে, মেলে তাকিয়ে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সানি শুকনো ঢুক গেল একবার, গলাটা শুকিয়ে আসছে তার। সানি অনেক কষ্টে ব্যথা তোর কণ্ঠে বলে উঠল, আমার লাশ দেখার জন্য একজন ছাড়া কেউ নেই, আর তার আমার শরীরের ক্ষত দেখার ক্ষমতা নেই। চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।